হুমায়ুন আহমেদের কোথাও কেউ নেই এর অষ্টম পর্বে আপনাদেরকে আবারও স্বাগতম। সকল ভিডিওগুলো পর্যায়ক্রমে পাওয়ার জন্য আমার চ্যানেল ফারজানা আহমেদ এর সাথেই থাকুন। বকুলের বিয়ের কথাবার্তা হচ্ছে, এই খবরটি বকুল কাউকে বলেনি, টিনা ভাবিকে পর্যন্ত না। অথচ বকুল অবাক হয়ে লক্ষ্য করল ক্লাসের সবাই এটা জানে। সেকেন্ড পিরিয়ডে ইংরেজি আপা আসেনি, সবাই খুব হইচই করছে। অনিমা গিয়ে এক ফাঁকে বোর্ডে লিখল, আজ বকুলের গায়ে হলুদ, কাল বকুলের বিয়ে। দারুণ হাসাহাসি শুরু হলো। হাসতে হাসতে একজন অন্যজনের গায়ে গড়িয়ে পড়ছে। বকুল বেঞ্চে মাথা রেখে কেঁদে ভাসাতে লাগলো। ফোর্থ পিরিয়ডে ছুটি নিয়ে চলে গেল টিনা ভাবিদের বাসায়। ভেবেছিল 5টা পর্যন্ত থাকবে, কিন্তু টিনা ভাবির দেশের বাড়ি থেকে লোকজন এসেছে, বাসা ভর্তি মানুষ। কিছুদিন এমন খারাপভাবে শুরু হয়। বাসায় ফেরার পথে ডাক্তার সাহেবের সঙ্গে দেখা হয়ে গেল। এই যে বকুল না, এইরকম মাথা নিচু করে হাঁটো কেন? গাড়ির নিচে পড়বে। বকুল কি বলবে ভেবে পেল না। এসো পেপসি খেয়ে যাও। জি না, লাগবে না। লাগবে না কেন? লাগবে, আসো তো। চলো ফার্মাসিতে বসি। যা গরম। গরম কোথায়, আজ তো ঠান্ডা। এই তো কথা ফুটছে। আমার তো ধারণা ছিল তুমি কথা বলতেই জানো না। জানবো না কেন? বকুল অবাক হয়ে লক্ষ্য করল সে বেশ কথার পেটে কথা বলছে। কয়েকদিন আগে কি তুমি শাড়ি পরে কোথাও গিয়েছিলে? নীল শাড়ি। টিনা ভাবির বাসায় গিয়েছিলাম। আমি চিনতেই পারিনি, সারাক্ষণ ভাবছিলাম চেনা চেনা লাগছে, অথচ চিনছি না। কেন? আচ্ছা বকুল বলো তো, কাদেরকে পথে দেখলে চেনা চেনা মনে হয় কিন্তু আসলে ওরা চেনা নয়? বকুল অনেক ভেবেও কিছু বলতে পারল না। ডাক্তার ছেলেটি হাসতে হাসতে বলল, টিভি বা সিনেমায় যারা অভিনয় করে তাদের রাস্তায় দেখলে চেনা চেনা মনে হয়, ঠিক না? আমি ওদের কাউকে কখনো রাস্তায় দেখিনি। আমি অনেক দেখেছি। সুবর্ণাকে দেখেছেন কখনো? না, তাকে দেখিনি। আমি দেখেছি। আমি আর অনিমা একদিন নিউ মার্কেটে গিয়েছিলাম, তখন তাকে দেখলাম কাগজ কিনছে, প্রিন্টের সাদা শাড়ি পরা ছিল। বকুল প্রায় 5টা পর্যন্ত ফার্মাসিতে একটি টুলের উপর বসে বসে গল্প করল। এতটা সময় গিয়েছে সে নিজেও বুঝতে পারেনি। বাসায় ফিরতে ভয় ভয় লাগছিল। তার মনে হলো বাবু নিশ্চয়ই আজও দেখেছে এবং হয়তো বলে দেবে মোনা আপাকে। কিন্তু কে জানে, বাবা নিজেই হয়তো দেখেছেন। তিনি 5টার দিকে মাঝে মাঝে অফিস থেকে ফেরেন। বেছে বেছে হয়তো আজই ফিরেছেন। বকুল ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। বাড়িতে কেউ নেই। বাবা, মুনা আপা, বাবু কেউই ফেরেনি। 10-11 বছরের একটা কাজের মেয়েকে দেখা গেল, তার নাম সখী। এরকম অদ্ভুত নাম থাকে নাকি মানুষের? যতবার তার নাম ধরে ডাকা হয় ততবারই এমন হাসি লাগে। লতিফা একসময় বিরক্ত হয়ে বললেন, ওকে সখী না ডাকবি। সখী ডাকছিস কি? সে নাম ওর বাবা মা রেখেছে, সেটা ডাকবো না? না, ওই নামে ডাকতে হবে না, সখী না ডাকবি। মেয়েটা খুব কাজের। অল্প সময়ের মধ্যেই ঘর দুয়ার গুছিয়ে ঝকঝকে করে ফেলেছে। বকুলকে জিজ্ঞেস করলো চা খাবেন কিনা। লতিফা চিন্তিত মুখে বললেন, এই মেয়ে বেশি দিন থাকবে না। যারা কাজ জানে তারা এই বাড়িতে বেশি দিন টেকে না। লতিফার শরীর আজ বেশ ভালো। অনেকদিন পর তিনি আজ রান্নাঘরে ঢুকে হালুয়া বানালেন, সবাই চায়ের সঙ্গে খাবে। গরম পানি দিয়ে ভালো মতো গোসল করলেন। তার শরীর বেশ ঝরঝরে লাগছে। বকুল বলল, তুমি গোসল টোসল সেরে এমন সেজেগুজে বসে আছো কেন? সাজগোজের কি দেখলি? পরিষ্কার একটা শাড়ি পরলাম শুধু। তোমাকে বেশ ফ্রেশ লাগছে মা। লতিফা মনে মনে খুশি হলেন। শরীর যদি সত্যি সত্যি সেরে গিয়ে থাকে তাহলে শক্ত হাতে এবার সংসারের হাল ধরতে হবে। সব জলে ভেসে যাচ্ছে। বকুল, কি তোর রেহেনা আপা আর আসে না ক্লাসে? আসবে না কেন, রোজই আসে। তোর বিয়ের কথা কিছু বলে না? না। তুই নিজে কিছু জিজ্ঞেস করিস না? কি যে বলো না মা, আমি কি জিজ্ঞেস করব আমার বিয়ের কি করলেন আপা? লতিফা হেসে ফেললেন। মনে মনে ভাবলেন, বড় কথা শিখেছে তো এই মেয়ে। মেয়েরা কত তাড়াতাড়ি বড় হয়ে যায়। কয়েকদিন আগেও খালি গায়ে ফ্রক পরে ঘুরে বেড়াতো। আজ বিয়ের কথা হচ্ছে। হয়তো সত্যি সত্যি বিয়েও হয়ে যাবে। জাপানে না কোথায় চলে যাব। একদিন তারও ছেলে মেয়ে হবে, ওদেরও বিয়ের বয়স হবে। লতিফার চোখ ভিজে ওঠার উপক্রম হলো। বকুল বলল, তুমি শুয়ে থাকো মা, আবার জ্বর এসে যাবে। আসবে না, আয় বারান্দায় একটু বসি। তারা দুজন বারান্দায় মোড়া পেতে বসল। তোমার শরীর সত্যি সত্যি সেরে গেছে নাকি মা? বোধহয় সেরেছে। বাবুর স্কুল ছুটি হয় কখন?
এখন ছুটি হয়ে গেছে, ও খেলতে যায় সন্ধ্যা হয় আস্তে আস্তে। আর মোনা, ও কখন আসে? এক এক দিন এক এক সময় আসে। বলতে বলতেই শওকত সাহেবকে লম্বা পা ফেলে আসতে দেখা গেল। লতিফা বললেন, তোর বাবার শরীরটা খুব খারাপ হয়েছে তো? যত্ন করার কেউ নেই, কখন খায় কী করে কে জানে। বকুল বলল, চলো ভেতরে যাই মা। বাবা এখানে আমাদের বসে থাকতে দেখলে রাগ করবেন। শওকত সাহেব কিন্তু রাগ করলেন না, এমনভাবে ওদের দিকে তাকালেন যেন ঠিক চিনতে পারছেন না। সন্ধ্যাবেলা বই নিয়ে বসবার জন্য কাউকে বললেন না। নতুন কাজের মেয়েটা তার চোখের সামনে একটা গ্লাস ভেঙে ফেলল। তিনি শুধু মৃদু স্বরে বললেন, কাজকর্ম সাবধানে করবি। অন্য সময় হলে এর জন্য চড় চাপড় মারতেন, চেঁচিয়ে বাড়ি মাথায় তুলতেন। রাতের বেলা খাবারও খেলেন নিঃশব্দে। মুনা একবার বলল, তোমার শরীর ভালো তো মামা? ভালো। অফিসের ঝামেলা মিটেছে? মিটেছে। লতিফা বসলেন ওদের সঙ্গে। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, এখনও তার জ্বর আসেনি। মাথা একটু হালকা লাগছে, এছাড়া শারীরিক আর কোনো অসুবিধা নেই। তিনি নিজেরও ব্যাপারটা ঠিক বিশ্বাস করতে পারছেন না। বকুল বসেছে তার পাশে। তিনি একবার বললেন, দেখ তো আমার গা গরম কিনা। বকুল বলল, না, অসুখটা তাহলে বোধ হয় সেরেই গেল। তার চোখ চকমক করতে লাগলো। শওকত সাহেব খাওয়া শেষ করে উঠবার সময় বললেন, মুনা, তুই একটু শুনে যা। অফিসের ঝামেলার ব্যাপারটা মুনা শুনল। শান্তস্বরে বলল, এটা কতদিন আগের ব্যাপার? 1 মাস। এতদিন তুমি এটা হজম করে রেখেছিলে? শওকত সাহেব জবাব না দিয়ে সিগারেট টানতে লাগলেন। এখন ওরা পুলিশ কেস করবে? টাকাটা রিকভার না হলে করবে। তোমাকে তো তাহলে ধরে নিয়ে যাবে হাজতে। টাকার ব্যাপারে তুমি কিছু জানো? না, কিছুই জানি না। মুনা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুমি জানো না এটা ঠিক না মামা, তুমি জানো, তবে তুমি একা এটা করনি তা ঠিক। এত সাহস তোমার নেই, সঙ্গে অন্য লোক ছিল, তুমি খানিকটা শেয়ার পেয়েছ। কত পেয়েছ? শওকত সাহেব চুপ করে রইলেন। মুনা তীক্ষ্ণ কণ্ঠে বললেন, কত পেয়েছ? 10,000। আমাকে যে 6,000 দিতে চেয়েছিলে সেটা এখান থেকেই? হ্যাঁ। বাকি 4,000 কোথায়? ধারটার ছিল, শোধ দিয়েছি। ওই দিন যে মিষ্টি আনলে সেটা কি এই টাকা থেকে? শওকত সাহেব জবাব দিলেন না। দ্বিতীয় সিগারেট ধরিয়ে খুক খুক করে কাশতে লাগলেন। মুনা বলল, মামা, তুমি কাল সকালেই অফিস গিয়ে বলবে আমি টাকাটা ফেরত দেব, তবে আমাকে 2 মাস সময় দিতে হবে। 2 মাসের মধ্যে কোথায় পাবো এত টাকা? পাবে না, তবে এর মধ্যে আমরা বকুলের বিয়ে দিয়ে দেব। তোমাকে জেলে নিয়ে ঢোকালে ওই মেয়ের কি আর বিয়ে হবে না পড়াশোনা হবে? যত সুন্দরীই হোক, চোরের মেয়েদের আমাদের সমাজে জায়গা নেই, বুঝলে মামা? তুমি কালই অফিস যাবে এবং 2 মাস সময় নেবে। ঠিক আছে, নেব। মুনা উঠে পড়ল। অনেক রাত পর্যন্ত ঘুম এলো না তার। সে বুঝতে পারল বকুলও জেগে আছে, কিন্তু সারা শব্দ দিচ্ছে না। সে কি কিছু আঁচ করতে পারছে? বকুল, কি জেগে আছিস তো কথা বলছিস না কেন? বাবা এতক্ষণ ধরে কি বললেন? তেমন কিছু না, তোর বিয়ে নিয়ে কথা হলো। বুঝলি বকুল, আমি অনেক ভেবে টেবে দেখলাম অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়াটা খারাপ না, এর কিছু কিছু ভালো দিকও আছে। বকুল ছোট করে নিঃশ্বাস ফেলল। এই সময় মেয়েদের মনে প্রচুর ভালোবাসা থাকে। ভালোবাসাটা খুব জরুরি। সব কিছুর অভাবই সহ্য করা যায়, কিন্তু ভালোবাসার অভাব সহ্য করা যায় না। বকুল ক্ষীণস্বরে বলল, তোমাকে একটা কথা বলবো মুনা আপা? বল, তুমি রাগ করবে না তো? রাগ করবার মতো কথা না হলে রাগ করব কেন? বল, কি বলবি? বকুল মুনার কাছে সরে এসে আলতো করে একটা হাত রাখল তার গায়ে। প্রায় ফিসফিস করে বলল, ক্লাস 10-এর একটা মেয়ে যদি কোনো ছেলেকে পছন্দ করে তাহলে সেটা কি খারাপ মুনা আপা? মুনা তীক্ষ্ণ কণ্ঠে বলল, ছেলেটা কে? বকুল জবাব না দিয়ে দুহাতে মুনাকে জড়িয়ে ধরল। মুনা লক্ষ্য করল বকুল থরথর করে কাঁপছে। ভোরবেলা ভালোভাবে সূর্য ওঠার আগেই বাড়িতে পুলিশের ওসি এবং 3 জন কনস্টেবল এলো। তাদের সঙ্গে সার্চ ওয়ারেন্ট আছে। জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে তারা টাকা খুঁজল। লতিফার রক্তশূন্য মুখে দরজা ধরে সারাক্ষণ দাঁড়িয়ে রইলেন। মাঝে মাঝে কিছু একটা বলতে চেষ্টা করলেন, কেউ তা বুঝতে পারল না। শওকত সাহেব বসে রইলেন বেতের চেয়ারে। তিনি খুব ঘামতে লাগলেন। তার ঠিক সামনেই বসেছেন ওসি সাহেব। এই জাতীয় দৃশ্য তিনি তার জীবনে অনেক দেখেছেন, কাজেই এই দৃশ্য তার মনে কিছুমাত্র রেখাপাত করল না। তবুও তিনি একবার লতিফার দিকে তাকিয়ে বললেন, ভয়ের কিছু নেই, আপনি শান্ত হয়ে বসুন।
এই ভোরবেলাতেও বাড়ির সামনে এবং তার লাগোয়া রাস্তায় প্রচুর লোক জমে গেল। এই বাড়িতে একটি মেয়ে খুন হয়েছে, এই রকম একটা গুজব দ্রুত ছড়িয়ে পড়ল। রোদ বাড়তে লাগলো, কিন্তু কৌতূহলী মানুষের ভিড় কমল না। সার্চ শেষ হতে হতে 8টা বেজে গেল। ওসি সাহেব বললেন, শওকত সাহেব, আপনার নামে একটা ওয়ারেন্ট আছে, আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। ভয়ের কিছু নেই, জামিনের ব্যবস্থা হবে। মুনা বলল, আমি কি যেতে পারি আপনার সঙ্গে? হ্যাঁ, নিশ্চয়ই পারেন। একজন পুরুষ মানুষ হলে ভালো হতো। উকিল টুকিলের ব্যবস্থা করতে হবে, অনেক ছুটাছুটির ব্যাপার আছে। মুনা বাবুকে পাঠালো পরিচিত কাউকে যদি পাওয়া যায়। আশেপাশের বাসার অনেকের সঙ্গে এদের চেনা জানা, তবু কেউ আসতে রাজি হলো না। সাবধানী মানুষ, ইচ্ছে করে কোনো বাজে ঝামেলায় জড়াতে চায় না। বাকেরকে শুধু পাওয়া গেল, সে ঘুমোচ্ছিল। খবর পেয়েই ছুটে এসেছে। তার মুখ অস্বাভাবিক গম্ভীর। সিগারেট ধরিয়ে দায়িত্বশীল মানুষের মতো সে মোনাকে বলল, নো প্রবলেম, 1 ঘন্টার মধ্যে জামিনে ছাড়িয়ে আনবো। ছেলে খেলা নাকি? তোমরা সব দরজা বন্ধ করে বসে থাকো। কেউ কিছু জিজ্ঞেস করলে কোনো উত্তর দেবে না। ঘরে টাকা পয়সা আছে তো? বকুল তার ঘরে একা একা বসেছিল। শওকত সাহেবকে বের করে নিয়ে যাবার সময় সে শুধু বেরিয়ে এলো। অত্যন্ত কঠিন স্বরে জিজ্ঞেস করল, আমার বাবাকে আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন? ওসি সাহেব সে প্রশ্নের জবাব দিতে পারলেন না। শওকত সাহেব অপ্রকৃতিস্থ মানুষের মতো চারদিকে তাকাতে লাগলেন। উপদেশ দেবার মতো ভঙ্গিতে বললেন, ঠিকমতো পড়াশোনা করিস মা, 2 দিন পর মেট্রিক পরীক্ষা। বাসার সামনে অসম্ভব ভিড়। সেই ভিড় ঠেলে তারা এগুতে লাগলো। শওকত সাহেব শিশুদের মতো শব্দ করে কাঁদতে লাগলেন। বাকের তার একটা হাত ধরে আছে। সে মৃদুস্বরে বলল, মামা কাঁদবেন না, কিচ্ছু হবে না, 1 ঘন্টার মধ্যে জামিন হবে। আমার চেনা লোকজন আছে। বাসার সামনে লোকের ভিড় বাড়তেই লাগলো। উকিল ভদ্রলোক দেখতে পানবিড়ির দোকানদারের মতো, রোগা দড়ি পাকানো চেহারা। কথাও ঠিক মতো বলতে পারেন না, জড়িয়ে যায়। কিন্তু তিনি নাকি ফৌজদারি মামলায় একজন মহা ওস্তাদ। তার হাতে মামলা গেলে নাকে তেল দিয়ে ঘুমানো যায়। কিন্তু মুনা বিশেষ ভরসা পাচ্ছে না। তাকে সামনে বসিয়ে উকিল সাহেব গভীর যত্নে দাঁত খোঁচাচ্ছেন। তার ভঙ্গি দেখে মনে হচ্ছে প্রতিটি দাঁতের গোড়ায় গোস্ত আটকে আছে এবং এই মুহূর্তেই সেগুলো বের করা দরকার। মুনার পাশের চেয়ারে বসে আছেন বাকের। তার ভাবভঙ্গি খুব বিনীত। বাকেরই তাকে এখানে নিয়ে এসেছে। বাকেরের ধারণা এই লোক 1 নম্বর আসল জিনিস, খাঁটি বাঘের বাচ্চা। বাঘের বাচ্চা এত দীর্ঘ সময় নিয়ে দাঁতের পরিচর্যা করে তা মুনার জানা ছিল না। সে অস্বস্তি নিয়ে অপেক্ষা করতে লাগলো। উকিল সাহেব মাঝে মাঝে দাঁত খোঁচান বন্ধ রেখে একদৃষ্টিতে মুনার দিকে তাকাচ্ছেন। তার দৃষ্টি মুনার বুকের কাছে এসে থমকে যাচ্ছে। এমন নির্লজ্জ মানুষও আছে নাকি? আসামি আপনার কে হয়? আমার মামা। আপন মামা? মায়ের ভাই? জি। মুনা ভেবে পেল না আপন মামা না পর মামা তার সঙ্গে এই মামলার সম্পর্ক কি। নাকি উকিল মুক্তারদের স্বভাবই হচ্ছে খামোখা প্রশ্ন করা। ভয়ের কিছু নেই, ক্রিমিনাল মিস অ্যাপ্রোপ্রিয়েশন, 403 ধারা, ম্যাক্সিমাম পেনাল্টি হচ্ছে 2 বছরের জেল। এত নার্ভাস হওয়ার কিছু দেখি না। ডোন্ট গেট নার্ভাস। মুনা নড়ে চড়ে বসে রুমাল দিয়ে নাক ঘষল। বড্ড ঘাম হচ্ছে, এই জন্যই বোধহয় তাকে নার্ভাস দেখাচ্ছে। আপনার নাম কি? মুনা। মিস না মিসেস? এইসব কি ধরনের প্রশ্ন? মুনা মৃদুস্বরে বলল, মিস, মিস মুনা। এখন আপনি বলুন, আপনার মামা কি চুরি সত্যি সত্যিই করেছেন? মুনা কি জবাব দেবে ভেবে পেল না। তাকালো বাকেরের দিকে। বাকের দাঁত বের করে হাসছে। কেন হাসছে কে বলবে? এটা একটা লজ্জায় ফেলার প্রশ্ন, এতে হাসির কিছু নেই। উকিল সাহেব এস্ট্রেতে একগাদা থুতু ফেলে সেদিকে গভীর মনোযোগের সঙ্গে তাকিয়ে রইলেন, যেন এই মুহূর্তে থুতুটার বিরাট একটা কিছু ঘটবে। সেই ঘটনা তিনি প্রত্যক্ষ করতে চান। একসময় তার দেখা শেষ হলো। তিনি গম্ভীর গলায় বললেন, চুরি যদি করে না থাকে তাহলে খালাস করে আনা মুশকিল, আর যদি সত্যি চুরি করে থাকেন তাহলে সহজেই খালাস হয়ে যাবে। মুনা অবাক হয়ে বলল, তার মানে? অপরাধীদের খালাস করা অতি সহজ। এরা যখন অপরাধ করে কিছুটা সাবধান হয়েই করে। কোর্টে অপরাধ প্রমাণ করা কঠিন হয়। আর যারা অপরাধী না, ভালো মানুষ, তারা পড়ে যায় প্যাচকলে। মুনা অবিশ্বাসী চোখে তাকিয়ে রইল। ভদ্রলোক গম্ভীর হয়ে বললেন, অপরাধীদের খালাস করে আনার মধ্যে একটা আনন্দ আছে। আইনের পশ্চাৎদেশে লাথি মারার আনন্দ। আমি এটা খুব এনজয় করি। বাকের শব্দ করে হাসতে লাগলো। সে মুগ্ধ। মুনা কিছু বলল না। উকিল সাহেব জড়ানো স্বরে বললেন, এই জাতীয় ছোটোখাটো মামলা আমি নেই না।
তবে আপনারটা নেব। মুনা একবার ভাবল বলবে আমারটা কেন নেবেন, কিন্তু সে কিছু বলল না। উকিল সাহেবের চোখ তার বুকের উপর স্থির হয়ে আছে। শাড়ির আঁচল টেনে দেওয়া উচিত, সেটা অভদ্রতা হবে। এতটা অভদ্র হওয়া তার পক্ষে সম্ভব নয়। মুনা বলল, আমরা কি তাহলে উঠব? হ্যাঁ উঠবেন। যাবতীয় কাগজপত্র এবং আসামিকে সঙ্গে নিয়ে আসবেন। কবে আসবেন সেটা আমার মুহুরীর কাছ থেকে জেনে যান। মুহুরী কোথায়? পাশের ঘরে। আর শুনুন, আমার ফিস কিন্তু বেশি, এবং ফিজের টাকা সবটা আমি অ্যাডভান্স নিই। আজ 1 টাকা, কাল 1 আনা, এইভাবে নেই না। আপনার ফিস কত সেটা বলবো কাগজপত্র দেখে। বাকের দাঁত বের করে বলল, একটু স্যার কনসেশন করতে হবে। গরিব মানুষ স্যার, ভেরি নিডি। কনসেশন কিছু নেই, অন্যের বেলায় যা আপনার বেলাতেও তা, মাছের বাজার তো না। মোনা বেরিয়ে এসেই বিরক্ত স্বরে বলল, ভেরি নিডি, গরিব মানুষ, এসব বলার দরকার কি? দরদাম করতে হবে না? বলো কি তুমি? বাড়িতে তো তোমার টাকার গাছ নেই। লোকটাকেও আমার পছন্দ হয়নি, আস্ত ছোট লোক। ছোট লোক কি বড় লোক এটা দিয়ে আমাদের দরকার কি? আমরা দেখব কাকে দিয়ে কাজ উদ্ধার হয়। এই শালাকে দিয়ে হবে। এ হচ্ছে নাম্বার 1 ধুনকর। ধুনকর মানে? ধুনকর মানে হচ্ছে যে ধুনে দেয়। এই শালা ধুনে দেবে, এক ধাক্কায় মামাকে খালাস করে নিয়ে আসবে। এখন যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে টাকা, মানি। এখন শুরু হবে টাকার খেলা। টাকা পয়সা কেমন আছে তোমাদের? মুন্না জবাব দিল না। টাকা পয়সা তেমন কিছু নেই। মামার কাছে 6,000 টাকা ছিল, তার থেকে এখন কত আছে কে জানে। তার নিজের অ্যাকাউন্টে 5,000 টাকার মতো আছে, বেতনের টাকা থেকে জমানো। মামির কিছু গোপন সঞ্চয় আছে। তার ভাই তাকে ঈদ উপলক্ষে টাকা পয়সা যা দেন তার সবটাই মামি জমিয়ে রাখেন, একটা পয়সাও খরচ করেন না। বাকের বলল, কোল্ড ড্রিঙ্কস কিছু খাবে? ফান্টা, পেপসি? মোনা বিরক্ত স্বরে বলল, ঠান্ডার মধ্যে ফান্টা পেপসি খাবো কি জন্য? তাহলে গরম কিছু খাও, চা খাবে? আমি এখন কিছু খাবো না, আপনি চলে যান, আমার অন্য কাজ আছে। কি কাজ? এক জায়গায় যাব। চলো আমি দিয়ে আসি। আমার এখন কোনো কাজ নেই, ফ্রি আছি। আপনি তো সবসময় ফ্রি। বাকে শুকনো মুখে বলল, মামুন সাহেবের কাছে যাচ্ছ? তিনি তো আমার মতো ফ্রি না, কলেজ টলেজ আছে, তাকে কি এখন পাবে? মামুন সত্যি সত্যিই ছিল না। গতকাল রাতের ট্রেনে দেশের বাড়িতে চলে গেছে। কেন গিয়েছে তা মেসের কেউ বলতে পারে না, কাউকে জানিয়ে যায়নি। মোনা বড়ই অবাক হলো। এমন হুট করে চলে যাবে? কিছু বলেও যাবে না? কবে ফিরে আসবে তাও কেউ বলতে পারল না। বেলা 11:30। মোনা বাসায় ফিরে যাবার জন্য রিক্সা নিল, কিন্তু মাঝপথে ঠিক করলো অফিসে যাবে। পরপর 2 দিন কামাই হয়েছে, আজ নিয়ে 3 দিন হবে। এটা ঠিক না, কিন্তু অফিসে যেতে ইচ্ছে করছে না, কিছুতেই মন বসছে না। আকাশে মেঘ করেছে, বৃষ্টি হবে বোধহয়। রিক্সাওয়ালা প্রচণ্ড গতিতে রিক্সা টানছে। একটা অ্যাক্সিডেন্ট বাঁধাবে। মোনা একবার ভাবলো বলবে, আস্তে চালাও ভাই, কিন্তু কথা বলতে ইচ্ছে করছে না, কেন যেন শুধু কান্না পাচ্ছে। দুঃসময়ে কাউকে কাছে থাকতে হয়। শওকত সাহেব সারাদিন কোথায় কোথায় যেন ঘুরে বেড়ান। বাসার সঙ্গে সম্পর্ক নেই বললেই হয়। নাস্তা খেয়েই বেরিয়ে পড়েন, ফেরেন সন্ধ্যা মেলবার পর। কারো সঙ্গে কোনো কথা বলেন না, হাত মুখ ধুয়ে বারান্দায় ক্যাম্পখাটে শুয়ে থাকেন। বকুল ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে, চা দেব? তিনি হ্যাঁ না কিছুই বলেন না, তবে চা এনে দিলে নিঃশব্দে খান। আগের মতো চিনি কম হয়েছে, লিকার পাতলা হয়েছে বলে চেঁচামেচি করেন না। বকুল যদি বলে চায়ের সঙ্গে আর কিছু খাবে, মুড়ি মেখে দেব, তিনি মৃদুস্বরে বলেন, না, লাগবে না। রাত বাড়তে থাকে, তিনি বারান্দার বাতি জ্বালান না। অস্পষ্ট আলোতে পত্রিকার একটা পাতার চোখ সামনে ধরে রাখেন। বকুলের মন বড় খারাপ লাগে। খুব ইচ্ছে করে বাবার পাশে এসে বসতে, কিন্তু সাহসে কুলোয় না। আজও তিনি অন্য দিনের মতো ক্যাম্পখাটে বসে আছেন, খালি গা। ঠান্ডা বাতাস দিচ্ছে, এবার শীত পড়ে গেছে আগেভাগে। শীতে একবার তিনি কেঁপে কেঁপে উঠছেন। বকুল একটা পাঞ্জাবি তাকে এনে দিল। তিনি যন্ত্রের মতো পাঞ্জাবি গায়ে দিলেন। বকুল ভয়ে ভয়ে বলল, বাবা তোমার কি শরীর খারাপ? তিনি কিছুক্ষণ থেকে বললেন, শরীর ঠিক আছে রে মা। বকুলের চোখ ভিজে গেল, গলা ব্যথা ব্যথা করতে লাগলো। আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে সে হয়তো খেদেই ফেলবে। সে মাথা নিচু করে তার মার ঘরে ঢুকে পড়ল। লতিফা বললেন, তোর বাবা কি করছে? বসে আছেন। মুনা? মুনা এখনো আসেনি? এসেছে, শুয়ে আছে, মাথা ধরেছে। ওকে একটু ডেকে আন। বললাম না মাথা ধরেছে, এখন ডাকলে রাগ করবে। লতিফা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তার অসুখ খুবই বেড়েছে, নতুন একটা উপসর্গ দেখা দিয়েছে, শ্বাসকষ্ট।
এত বাতাস চারদিকে, অথচ প্রায় নিঃশ্বাস নেবার মতো বাতাসের টান পড়ছে তার। সারা রাত এই ঘরের সবকটি জানালা খোলা থাকে, ফ্যান চলে ফুল স্পিডে, তবু তিনি বাতাস পান না। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, শ্বাসকষ্ট শুরু হলেই শওকত সাহেব তার পাশে এসে বসেন। মাথার উপর ফ্যান ঘুরছে, তবু তিনি একটা হাত পাখা নিয়ে বাতাস করেন। লতিফার লজ্জা লাগে, আবার ভালোও লাগে। শওকত সাহেব অনেকদিন পর এই ঘরে ঘুমোতে এলেন। মিনমিন করে একটা অজুহাতও দিলেন। বিছানায় পিঁপড়া উঠেছে, লাজুক ভঙ্গি। বিয়ের প্রথম কদিন এরকম হয়েছিল। দীর্ঘদিন পর যেন বিয়ের প্রথম দিকের রাত ফিরে এলো। পৃথিবীতে কিছুই বোধহয় শেষ হয় না। পুরনো ঘটনা আবারও ঘুরে ফিরে আসে। অর্থহীন কথাবার্তাও তাদের মধ্যে হয়। লতিফা বললেন, বকুলের বিয়ে সত্যি সত্যি হলে মন্দ হয় না, কি বলো? তিনি বললেন, ভালোই হয়। এই রকম ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার, ঠিক না? তবে বড় বেশি বড় লোক, এত বড় লোকের সঙ্গে সম্পর্ক করতে ভয় ভয় লাগে। ভয়ের কি? শওকত সাহেব অন্ধকারে একটা সিগারেট ধরান। বড় মায়া লাগে লতিফার। ইচ্ছা করে একটা হাত গায়ের ওপর উঠিয়ে দিতে, কিন্তু লজ্জার জন্য পারেন না। যৌবনের কথা অস্পষ্টভাবে মনে পড়ে তার। কত রহস্যময় রাত গিয়েছে। গল্প করতে করতেই কতবার ভোর হলো, পাখপাখালি ডাকতে লাগলো। কতবার আফসোস করেছেন, রাতগুলি এত ছোট কেন? মানুষের সব কিছুই ছোট ছোট, জীবন ছোট, ভালোবাসাবাসির দিন ছোট, শুধু দুঃখের কাল দীর্ঘ। ভাবতে ভাবতেই নিজের অজান্তে ফুঁপিয়ে ওঠেন। শওকত সাহেব ব্যস্ত হয়ে বলেন, কি হয়েছে? কিছু হয়নি। শ্বাসের কষ্ট? পানি খাবে? পানি এনে দিই? না, কিছু আনতে হবে না, তুমি ঘুমোও। লতিফা তার রোগজীর্ণ শ্রীহীন হাত বাড়িয়ে দেন। গত রাতটা তারা দুজন জেগেই কাটিয়েছেন। আজও কি সেরকম হবে? বকুল কেমন রাগে রাগি মুখ করে বসে আছে বিছানার পাশে। এমন বিরক্ত তার মুখের ভাব যে কিছু বলতেই ভরসা হয় না। তবু লতিফা ক্ষীণস্বরে বললেন, তোর বাবা কি করছে? একবার তো বলছি মা। কিছু করছে না, ক্যাম্প খাটে বসে আছে। ডেকে নিয়ে আয় না। কি জন্য? এমনি, তোকে ডাকতে বলছি, ডাক। বকুল চলে যায়। লতিফা আগ্রহ নিয়ে অপেক্ষা করেন। কেউ আসে না এই ঘরে। বকুল নিশ্চয়ই বলেনি কিছু। বাবার সঙ্গে ছেলে মেয়েদের যোগাযোগ খুব কম। সবাই কেন তাকে এত ভয় পায়? ভয় পাওয়ার মতো কি আছে এই মানুষটার? রাত 9টার দিকে ঝমঝম করে বৃষ্টি পড়তে লাগলো। মুনা ঘুম ঘুম চোখে বারান্দায় এসে দাঁড়ালো। দুটো প্যারাসিটামল খেয়েও তার মাথা ধরা সারেনি। কেমন যেন বমি বমি ভাব হচ্ছে এখন। হাত বাড়িয়ে সে বৃষ্টির ফোঁটা ধরতে চেষ্টা করলো। তার কিছুই ভালো লাগছে না। তবু সে ফুর্তির আলগা একটা ভাব এনে উঁচু গলায় বলল, এই বাবু, বৃষ্টিতে ভিজবি? বাবু কিছুই বলল না। বকুলও রাজি হলো না। একা একাই উঠানে নামলো মোনা। বৃষ্টির ফোঁটাগুলো অস্বাভাবিক ঠান্ডা, গা কেঁপে কেঁপে উঠছে, তবু ভালোই লাগছে। বাবু বারান্দায় দাঁড়িয়ে দেখছে। মোনা আবার ডাকলো, এই বাবু, আয় না। বাবু কোনো জবাব দিল না। আকাশ ভেঙে বৃষ্টি পড়তে লাগলো।